আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাই। প্রশ্নোত্তর ভিত্তিক লাইভ অনুষ্ঠান ক্যান্সার রোগ ও চিকিৎসা দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সৌজন্যে আজকে আমাদের প্রথম পর্ব। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের পেজ থেকে সোশ্যাল মিডিয়া ভিত্তিক এই অনুষ্ঠানে। আমাদের অতিথি রয়েছেন আজকে বাংলাদেশের দুজন পরিচিত মুখ, একজন একজন প্রখ্যাত চিকিৎসক, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার কনসালটেন্ট সার্জন সার্জিক্যাল অনকোলজিস্ট প্রফেসর ডাক্তার আহমেদ সাইদ, প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেই সাথে আমাদের সাথে আরো যুক্ত রয়েছে আরো একজন পরিচিত মুখ, যিনি এই দিগন্তের সাথে বা ক্যান্সারের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে, ফরিদা ইয়াসমিন কণা, ডিরেক্টর দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের। তো ফরিদা ইয়াসমিন কণা, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ক্যান্সার রোগ চিকিৎসা এই বিষয়টা নিয়ে কথা বলছি, এই বিষয় নিয়ে আমরা কথা শুনবো। তো তার আগে আজকে আমি জনাব ফরিদা ইয়াসমিন কণা আপনার কাছে জানতে চাইবো, দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন এর সাথে একটু পরিচয়, যেহেতু প্রথম অনুষ্ঠান, আপনাকে বলবো যে কে এই দিগন্ত, কি এই দিগন্ত, কেন এই মেমোরিয়াল ফাউন্ডেশন করা হয়েছিল, সংক্ষেপে যদি আজকে দেশবাসীকে আপনি যদি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি একটু অবগত করেন, এরপর আমরা স্যারের কাছে আসবো। জি, ধন্যবাদ দুলাল। আমরা আসলে দিগন্ত, প্রথমে দিগন্তর কথাই বলতে হয় আমাদেরকে। দিগন্তর আসলে বয়স ছিল 1 বছর 3 মাস। ওর হয়েছিল ব্লাড ক্যান্সার। ওর বাবা মা দুজনেই ডাক্তার। তো ওর বাবা আসলে প্যাথোলজিস্ট, উনি নিজে ল্যাবে দেখতেছেন ওনার ছেলের ক্যান্সার। এই কথাটা ভাবতে আমরা শিউরে উঠি, বাবা দেখছে তার ছেলের ক্যান্সার। এই যে এই ব্লাড ক্যান্সার নিয়ে বহু জায়গায় দিগন্তের বাবা মা দৌড়দৌড়ি করেছেন। টাটা মেমোরিয়ালে গেছিলেন, বাংলাদেশে ট্রিটমেন্ট করেছেন প্রথমে, তারপর টাটা মেমোরিয়াল, শেষ পর্যন্ত সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট করেছেন। তো আমরা জানি আসলে ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল, আর তার উপর ব্লাড ক্যান্সার তো আরো মারাত্মক একটা ব্যাধি। কারণ যদিও আমাদের দেশে ক্যান্সার অনেক ভয়াবহ আকার ধারণ করেছে। আমি আসি দিগন্তের এই জন্য অনেক শুভাকাঙ্ক্ষী, দিগন্তের বাবা মার অনেকে এখানে যারা এই দিগন্ত প্রতিষ্ঠা করেছেন তারা সবাই এগিয়ে এসেছিলেন, দিগন্তের চিকিৎসার জন্য ফান্ড কালেকশন করেছিলেন। শেষ পর্যন্ত এই ফান্ডটা দিগন্তের আসলে কোনো কাজে লাগেনি। তখন এক পর্যায়ে দিগন্তের বাবা মাকে বলা হয়েছিল যে আমরা এই ফান্ডটা আপনাদেরকেই দিতে চাই, যেহেতু দিগন্তের জন্য এই ফান্ডটা আমরা ক্রিয়েট করেছি। তো এখানে একটা বিষয় দেখেন, দিগন্তের বাবা মা নিজেও ডাক্তার। তখন ওরা বললেন যে আর এই ফান্ড নিয়ে আমরা কি করব, এই ফান্ড তো আমাদের কোনো দরকার নেই, এই ফান্ড বঞ্চ আপনারা অন্য কিছু করেন, চেষ্টা করেন অন্য কিছু করার, কারণ দিগন্তকে তো আর ফিরে পাবো না। সে দেখা গেল যে যেসব আমাদের গণ্যমান্য ডাক্তার, তারপর দিগন্তের বাবার বন্ধু, তারপর আমাদের অনেক সমাজসেবক যারা এই ফান্ডটা ক্রিয়েট করেছিলেন, তারা একটা মিটিং কল করলেন। কল করে এই যে 2টা অপশন রাখলেন। একটা হলো যে যারা ফান্ডটা দিয়েছেন তাদেরকে ফেরত দেবেন, আরেকটা হলো দিগন্তের নামে যদি কিছু করা যায়। তো সবাই একমত পোষণ করেন যে আমরা তাহলে দিগন্তের নামে কিছু যদি করতে পারি তাহলে এটাই আমাদের জন্য ভালো হবে। তখন এই দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন 21শে মার্চ প্রতিষ্ঠা লাভ করে। এই 21শে মার্চ প্রতিষ্ঠা লাভ করে 2003 সালে। 21শে মার্চ এই দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন যাত্রা শুরু করে। তো যাত্রার প্রথম উদ্দেশ্য ছিল যে অনেকে ঢাকায় আসেন চিকিৎসার জন্য, যেহেতু ক্যান্সার চিকিৎসা বাংলাদেশের সব জায়গায় হয় না, ঢাকা কেন্দ্রিক ছিল তখন। এখন যদিও ঢাকার বাইরে কিছু কিছু হাসপাতালে এই ট্রিটমেন্টটা দেয়া হচ্ছে আর কি। তো তখন বলা হলো যে ঢাকায় যারা আসেন তারা থাকার জায়গা পান না, খাওয়ার জায়গা পান না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব
প্রশ্রয় আশ্রয় দিতে চান না, ভাবতেন যে এটা সোয়াসে রোগ। সেই সেই ভাবনা থেকে আমাদের দিগন্তের যাত্রা শুরু ফাউন্ডেশনের। এইখান থেকেই দিগন্তের যাত্রা শুরু আসলে। তো তখন থেকে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন গরিব, অসহায় এবং যারা দুর্বল রোগী আছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন, স্বাস্থ্যকর পরিবেশে থাকা খাওয়ার ব্যবস্থা করেন, ডাক্তারের সাথে পরামর্শ করে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দেন, এমনকি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টও করে দেন। এই থাকা খাওয়ার জন্য আমরা দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের একটা বিল্ডিং ভাড়া করেছি মগবাজারে। এই বিল্ডিং এ আমাদের 50 জন রোগী থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ব্যবস্থাটা এরকম যে যারা আসবেন তারা দুস্থ অসহায় রোগী, কিন্তু এনারা আমাদের হাসপাতালে থাকেন স্বাস্থ্যকর পরিবেশে। আমাদের ডায়েটিশিয়ান আছেন, আমাদের ডক্টর আছেন, তারা তাদের সেবা দেন, আমাদের স্টাফরা সেবা দেন। এই পর্যায়ে গিয়ে আমাদের 2টা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স সেবা পান তারা। আর আমরা ক্যান্সার ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল পিজি হাসপাতালে আমরা রোগীদের সেবা দান করার জন্য ডাক্তারদের সাথে পরামর্শ করে কিভাবে তাদের ব্যয়ভার কমানো যায় বা ফ্রি করে দেওয়া যায়, এভাবে আমরা কাজ করে যাচ্ছি। শেষ করব। এই কাজগুলো করতে গিয়ে আসলে আমরা নিজেরা নিজস্ব অর্থায়নে করছি, কারণ আমরা আমাদের কোনো ডোনার নেই। আমরা আমাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের সাথে বিভিন্নভাবে জাকাত, অনুদান এসব নিয়ে এই কাজগুলো করছি। তবে এখানে একটা কথাই বলতে হয় যে এরা অনেক অসহায় রোগী। এদের অনেক ক্ষেত্রে এদের হাজবেন্ড এদেরকে ছেড়ে চলে যায়, এদের ছেলে মেয়ে এদেরকে ছেড়ে চলে যায়। মানে এরা এতটা অসহায় যে যাদের দেখলে সবাই আপামর দেশের আপামর জনগণ তাদের দেখলে আসলে খুবই কষ্ট পাবেন, তাদের সাথে কষ্ট ভাগ করার চেষ্টা করবেন। আমাদের এখানে অনেক সেলিব্রিটি আসে যারা আমাদের এই দিগন্তের ক্যান্সার রোগীদের সাথে, সার্ভাইভারদের সাথে বসে তাদের জন্মদিন বা আত্মীয় স্বজনের মৃত্যুবার্ষিকী পালন করেন। আমি নিজেও একজন ক্যান্সার সার্ভাইভার, তো আমি জানি আসলে ক্যান্সার রোগটা কি। ক্যান্সার আসলে অনেকে বলে ক্যান্সারের নাই আনসার, কিন্তু এই কথাটা সত্য না। আবার ক্যান্সার সোয়াসের রোগও না। সোয়াসের রোগ বলে অনেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। তো এখন আস্তে আস্তে আসলে আমরা এই জিনিসটা জানতেছি যে আসলে এটা কোনো সোয়াসের রোগ না। আর দিগন্তের কথাই বলা যায়, 1 বছর 3 মাসের বাচ্চা যার বাবা মা হারিয়েছে তাদের সন্তানকে। এই বাচ্চার জন্য আসলে আমরা কিছু যদি করতে পারি, পাশাপাশি আমাদের জনগণকে সম্পৃক্ত করে যদি করতে পারি, সর্বোপরি আমরা ক্যান্সার নির্মূল করার ক্ষেত্রে কাজ করে যেতে পারি। এখানে আমাদের কিছু সুবিধা আছে, যেমন স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে থাকার ব্যবস্থা আছে, পুষ্টিকর খাবারের ব্যবস্থা আছে, নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, জরুরি প্রয়োজনে ওষুধ ও রক্ত সরবরাহ করি আমরা, জরুরি অবস্থায় চিকিৎসা প্রদানকারী হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করি, কাউন্সিলিং এর প্রয়োজন হলে সেটাও করি, সেক্ষেত্রে আমরা এটাই সাপোর্ট দেই, শিশুদের খেলাধুলার ব্যবস্থা করি, রোগীদের বিনোদনের ব্যবস্থা করি, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করি। এই যে বললাম যে আমরা বিভিন্ন দাতা প্রতিষ্ঠান বা আমাদের যারা অনুদান দেন, আমাদের বন্ধু বান্ধব যারা অনুদান দেন, তাদের এই টাকায় আমরা আসলে চিকিৎসার আর্থিক সহায়তা প্রদান করি আর কি। চেষ্টা করি সবসময় যে যাতে একজন রোগী সুস্থভাবে বাসায় ফিরতে পারে, তাদের বাড়িতে চলে যেতে পারে, তার সন্তানের কাছে, তার স্বামীর কাছে, তার পরিবারের কাছে যেন যেতে পারে, বা বাবা ফিরে যেতে পারে তার সন্তানের কাছে, তার বউয়ের কাছে বা তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। এইভাবে আমরা এই কাজগুলা করার চেষ্টা করি। লাশ দাফন কেউ যদি আমাদের হাসপাতালে বা আমাদের ফাউন্ডেশনে মারা যান, তাদের দাফন কাফনের ব্যবস্থাও আমরা করি। এবার এমনকি আমরা তাদেরকে তাদের বাসা পর্যন্ত অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানোর ব্যবস্থা করি। এই কাজটাও আমরা করি। ক্যান্সার রোগীর ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করি, বাবা মারা গেলেন, সন্তান আছেন, ক্যান্সারে বাবা মারা গেলেন, সন্তান আছেন, সেই সন্তান কি করবেন? সন্তান ছোট, তো সে যে কাজটা পারে, যে কাজটা করতে পারবে, যেমন অনেক ক্ষেত্রে আমরা ভ্যান দেই, রিক্সা দেই, অনেককে দোকান করে দেই, এই কাজটাও আমরা কর্মক্ষেত্র তৈরির ব্যবস্থাও করি। এগুলো আমরা সব ধরনের কাজ করি যাতে একটা পরিবার
ক্যান্সার হওয়ার পরে যে একটা আমাদের দেশে বা আমাদের প্রচলিত যে একটা ধারণা ছিল ক্যান্সার সবকিছু ধ্বংস করে নিয়ে যায়, এই ধ্বংসের হাত থেকে আমরা জাতিকে কিভাবে রক্ষা করব এই ক্ষেত্রে আমরা কাজ করার চেষ্টা করতেছি। এবং জনগণ বলবে, দেশের জনগণ বলবে আমরা কতটুকু পেরেছি। আমরা আপ্রাণ চেষ্টা করি, আমাদের যারা সদস্য আছেন, যারা দাতা আছেন, যারা উপদেষ্টা আছেন, ডক্টরস আছেন, তারা সবসময় চেষ্টা করেন আমাদের এই রোগীদের সেবা প্রদান করার জন্য। তো ক্যান্সার রোগীরা আসলে অনেক অসহায়। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের আমাদের যাত্রা শুরু। ধন্যবাদ ফরিদা ইয়াসমিন কণা আপনার সুন্দর উপস্থাপনার জন্য। দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন শুরুর দিকের কথাগুলো আপনি তুলে আরেকটা ধরছিলেন। বিষয় এখানে উল্লেখ করি, একটু কনাপু আপনার বাদ কাছে আমরা গেছে। আসবো, কনাপু আপনার কাছে আমরা আসবো আচ্ছা একটু। আচ্ছা প্রফেসর সাইদ আচ্ছা স্যারের আচ্ছা কাছে আগে আমরা একটু শুনে নিব। আমরা জানি প্রফেসর সাইদ স্যার দীর্ঘদিন আমাদের এই দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। আমি একটু স্যারের কাছে জানতে চাইবো যে এই দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের এই উদ্যোগের সাথে বা উদ্যোগ সম্পর্কে দেশবাসীকে আপনি শুরুতে কিভাবে উপস্থাপন করবেন? যদিও কণা আপু শুরু করেছেন, আরো কিছু বিষয় সংযুক্ত করার জন্য স্যারের কাছে যাচ্ছি। স্যার। ধন্যবাদ আপনাকে। আপনি বিস্তারিত বলেছেন মিসেস কণা, কারণ আপনি হয়তো শুরু থেকে আছেন এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আপনি জড়িত। আমি এটার সঙ্গে জড়িত প্রথম থেকেই, যেহেতু আমি একজন চিকিৎসক এবং আমি যখন এটা তৈরি হয় তখন আমি ক্যান্সার হসপিটাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, সেখানে কর্মরত ছিলাম এবং এর উদ্যোক্তা জেনে যে ডক্টর নওফেল এবং তার মিসেস, ওরাও আমাদের সহকর্মী ছিল। সেই হিসাবে ওদের সঙ্গে যোগাযোগ এবং ওদের সঙ্গে পরিচয় ছিল। পুরো ঘটনা যেটা বলা হলো, দিগন্ত নামটা কিভাবে আসলো এবং কিভাবে ফান্ডটা কালেকশন হলো, কিভাবে শুরু, এগুলো শুরু থেকেই আমি জানি এবং এটার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে রেখেছি এবং বিভিন্ন সময় সহযোগিতা যতটা পেরেছি ব্যক্তিগতভাবে করেছি, বন্ধু-বান্ধব এবং অন্যান্যদেরকেও বলেছি। এছাড়া ফাউন্ডেশনের যে কার্যনির্বাহী পরিষদ আছে সেটার ভিতরেও আমি কর্মরত ছিলাম এবং এখনো আছি। তো এরা অনেক ভালো কাজ করছে, যে কাজগুলো আসলে কি বলা যায়, সামাজিক সহযোগিতা। ক্যান্সার রোগীদের চিকিৎসার একটা অংশ, সেটা তো হাসপাতালে হয়, চিকিৎসকরা করে। আর তাদের যে ব্যাকগ্রাউন্ড যে সমস্যাগুলো আছে, তার পারিবারিক সমস্যা আছে, তার যে থাকা খাওয়ার সমস্যা আছে, তার যে যোগাযোগের সমস্যা আছে, তার যে পারিবারিক সাপোর্ট দরকার হয়, অন্যান্য যে সমস্ত বিষয়গুলো অলরেডি বলা হলো, এই কাজগুলো কিন্তু অনেকের চোখের আড়ালে। যারা আমরা হসপিটালে কাজ করি বা ক্যান্সার রোগীদের চিকিৎসা করি, তারা অনেকটা জানি যে তাদের কি ধরনের সহযোগিতা লাগে। চিকিৎসা ছাড়াও অনেক ধরনের সহযোগিতা লাগে, যেগুলো আপনারা শুনলেন। এই সহযোগিতাগুলো, চিকিৎসার বাইরের যে সহযোগিতাগুলো, এগুলো তো দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন সেই প্রথম থেকে করে আসছে এবং ভবিষ্যতেও করবে, আরও বড় পরিসরে করবে আশা করি। কিন্তু এর জন্য যে সহযোগিতাটা দরকার সমাজ থেকে, সমাজের বিত্তবানদের থেকে, এই সহযোগিতাটা হলে এই কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে, আরও বেগবান হবে, আরও বেশি মানুষ উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। কণাপুর কাছ থেকে একটু যে বিষয়টা জানতে চাইবো যে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের দিগন্ত মেমোরিয়াল হোম, যে ক্যান্সার হোম আমরা যেটা বলি, এই হোম সম্পর্কে আপনি বলছিলেন যে এটা মানুষের কাছে প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে কি ধরনের সুবিধাগুলো পাচ্ছে বা এটা মানুষের কাছে বর্তমানে মানুষের গ্রহণযোগ্যতাটা কতটা পেয়েছে, যেহেতু আপনার সরাসরি এই বিষয়টা আপনি সাথে সম্পৃক্ত রয়েছে, এবং কার্যক্রম সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি বলেন। আসলে হলো ক্যান্সার, দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন যে কাজগুলো করে তার মধ্যে আমরা যে হোমের যে কার্যক্রম আমাদের, সে কার্যক্রমটা হলো আমরা 3 বেলা খাওয়া দাওয়া এবং 1 গ্লাস দুধ, একটা ডিম দেই আমরা রোগীদের খাওয়ার জন্য। তো এই জন্য আমরা খুব কম মূল্য, একদম যেটা না নিলে নয়, 300 টাকা তাদের খরচ নেই আমরা, যে খরচটা আসলে আমাদের ভর্তুকি দিয়েই করতে হয়।
তো এই জন্য আমরা 300 টাকা রেখেছি, কিন্তু এক্ষেত্রে এমন এক কিছু রোগী আছে যারা এই টাকাটাও দিতে পারেন না, তাদেরকেও আমরা এই টাকাটা আমরা ব্যবস্থা করি যাতে তারা এখানে থেকে তাদের এই চিকিৎসা সুবিধাটা পেতে পারে বা খাওয়ার সুবিধাটা পেতে পারে। তো এই 300 টাকা। আর 12 বছর পর্যন্ত যে বাচ্চারা, দিগন্ত যেহেতু শিশু বাচ্চাদের জন্য আমরা এটা সম্পূর্ণ ফ্রি রেখেছি, কারণ শিশু বাচ্চারা দিগন্তের মুখের দিকে তাকিয়ে আমরা চিন্তা করেছি যে শিশুরা অনেক অসহায়। এই শিশুদের যখন আমরা ভালো একটা সেবা দিতে পারবো, এবং শিশুরাই জাতির ভবিষ্যৎ, এই শিশুদের জন্য এই জন্য আমরা এই খাবারটাকে থাকাটাকে ফ্রি রেখেছি। চিকিৎসা ব্যবস্থা, থাকা খাওয়া এটা আমরা ফ্রি করে দিয়েছি। এছাড়াও হোমে ভর্তির জন্য যে কোনো সময় যে কোনো 24 ঘন্টা আমাদের হোম খোলা থাকে। 24 ঘন্টা যে কোনো সময় যে কোনো রোগী এসে আমাদের হোমে ভর্তি হতে পারে। এবং এখানে আমরা একটা রেখেছি যে 7 দিনের অ্যাডভান্স যারা পারেন দিবেন, যে যখন হোম থেকে তারা চলে যাবেন তখন যদি তাদের কোনো পেমেন্ট পাওনা থাকে, তারা পাওনা হয়, সেই টাকাটা আমরা তাদেরকে বুঝিয়ে দেই। এবং আমাদের হোমের একটা সুবিধা হলো যে অনেক ক্ষেত্রে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। এই অ্যাপয়েন্টমেন্টটা আমরা আমাদের হোমের মাধ্যমে ক্যান্সার হাসপাতাল, ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতালে বা বিভিন্ন ডক্টর যাদের কাছে রোগী প্রেফার করে যে আমি এই ডক্টরকে দেখাতে চাই, আমরা তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে এবং তাদের ফি কিভাবে কমানো যায় বা তাদের এই কেমো লাগলে বা রেডিওথেরাপি লাগলে কিভাবে এই মূল্যটা কমানো যায়, স্বল্প মূল্যে কিভাবে কাজগুলো করা যায়, এটার ব্যবস্থা করি। জি, এইভাবে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। জি, আমরা একটু স্যারের কাছে আবার একটু জানতে চাইবো যে স্যার, আপনি একজন চিকিৎসক হিসেবে বাংলাদেশের এই ক্যান্সার রোগ এবং এর চিকিৎসা, সেই হিসাবে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন বা দিগন্ত ক্যান্সার হোম যে আয়োজনটা করছে, তা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের আয়ের সব দিক বিবেচনা করে এই আয়োজনটা কতটুকু সহায়ক হচ্ছে? আপনি একজন অনকোলজিস্ট এবং বাংলাদেশের এই বিষয়ে গবেষক এবং একজন প্রাজ্ঞ, আপনি একজন মানুষ। স্যার, আপনি এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন যে কি আয়োজন, কিভাবে মানুষের উপকারে আসছে? এটা তো বলার অপেক্ষাই রাখে না যে এটা কত বড় সহযোগিতা এবং সাহায্য করছে ক্যান্সার রোগীদের। শুধু রোগীদের না, রোগীর পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তার উপর নির্ভরশীল যারা আছে পরিবারের সদস্য, সবার জন্য এবং তাদের চিকিৎসা যাতে চালু থাকে, তাদের সুস্থতা, তাদের ভালো থাকা, শারীরিক মানসিক সব দিক দিয়ে এই ব্যাপারগুলোতে যে কত বড় একটা সাহায্য হচ্ছে ফাউন্ডেশনের মাধ্যমে, সেটা বলার অপেক্ষা রাখে না। এতক্ষণ যারা আপনারা শুনেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সহযোগিতাগুলো কতটা হেল্পফুল, কতটা সাহায্য করে মানুষের। কারণ ক্যান্সার রোগীদের এবং রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে তাদের যে রোগ সম্বন্ধে যে সমস্ত ভ্রান্ত ধারণা, রোগ থেকে ভালো হওয়ার যে সমস্ত সুযোগ সুবিধা, যেটা একটু আগে আপু বলেছেন যে ক্যান্সার মানেই যে সব শেষ হয়ে গেল, আতঙ্কিত হয়ে সব নিঃশেষ হয়ে যাবে, পরিবারটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু সেরকম না। বিষয়টাকে অনেক ইতিবাচক হিসাবে দেখার সুযোগ আছে। ক্যান্সার চিকিৎসায় শুধু চিকিৎসাটা না, চিকিৎসার সঙ্গে এই যে সমস্ত সহযোগী কাজগুলো আছে, যেটা দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন, শুধু না, এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা রোগীদের এবং তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করে থাকে বিভিন্নভাবে। তাদের থাকা খাওয়া, তাদের আসা যাওয়া, তাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, তাদের যে ধরনের সাপোর্ট দরকার, সাপোর্টিভ ট্রিটমেন্ট, এটা ঠিক চিকিৎসা না, চিকিৎসার সহযোগী হিসাবে যে জিনিসগুলো দরকার সামাজিকভাবে, সেই কাজগুলো দিগন্ত মেমোরিয়াল একজন অগ্রপথিক। এবং এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা এগিয়ে আসছে। এটা শুধু আমাদের দেশে না, বিভিন্ন দেশে এই ধরনের প্রতিষ্ঠান আছে যারা ক্যান্সার রোগী এবং তাদের আত্মীয় স্বজন এবং পরিবারের জন্য একটা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। তাদের যত রকম সুবিধা অসুবিধা সেগুলো দেখে। চিকিৎসা বাদেও অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো অলরেডি বলা হয়েছে, আমি পুনরাবৃত্তি করছি না। সেই কাজগুলোতে হেল্প হলে তাদের মনটাও অনেক ভালো হয়, তাদের মনের সাহস বেড়ে যায় যে না, আমার পরিবারের জন্য, আমাকে দেখাশোনা করার জন্য, আমার অন্যান্য অসুবিধাগুলো দেখার জন্য প্রতিষ্ঠান আছে, লোক আছে। আমরা নির্ভয়ে এবং খোলা মনে ভালোভাবে চিকিৎসাগুলো নিতে পারি।
তো এই ধরনের প্রতিষ্ঠানের কাজই এই। তো সেই হিসাবে আমরা আশা করি দিগন্ত মেমোরিয়াল ভবিষ্যতে আরো ভালো কাজ করবে, আরো ভালো বিস্তৃত হবে তাদের কর্মকাণ্ড সারা দেশে। কিন্তু এর জন্য সহযোগিতা প্রয়োজন। এর জন্য সমাজের বিত্তবান সমাজের যারা আমরা অনেকেই আছি যারা বিভিন্নভাবে এগুলোকে সাহায্য সহযোগিতা করি। কেউ হয়তো টাকা পয়সা দিয়ে, কেউ পরিশ্রম দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ উপস্থিতি দিয়ে, রোগীদের সঙ্গে কাউন্সেলিং করে কথা বলে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার সুযোগ আছে। তো আশা করি এর বিস্তৃতি বাড়বে, এর পরিসর বাড়বে এবং ভবিষ্যতে ক্যান্সার রোগীরা আমাদের দেশে অনেক উপকৃত হবে। জি, ধন্যবাদ। তো আমরা স্যারের কাছ থেকে শুনতে চাচ্ছি, মানে স্যার যেভাবে ব্যাখ্যা করলেন যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে দিগন্ত কাজ করে যাচ্ছে, তো আমি একটু কণা আপুর কাছে, আপনার কাছে ফরিদা ইয়াসমিন কণা আপনার কাছে জানতে চাইবো যে আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের কথা স্যার যেমনটা বলছিলেন যে আপনি তারাও জানেন, কিন্তু অন্যান্য থেকে এখানে আলাদা কি বৈশিষ্ট্য, অন্যান্য হোমগুলোর থেকে যদি বলি যে বিশেষ কি সুবিধার বাংলাদেশের সাধারণ মানুষ পেয়ে থাকে আপনার দৃষ্টিতে? আপনি একজন বলেছেন ক্যান্সার সার্ভাইভার, আপনি এই যুদ্ধের সাথে ছিলেন, আপনাকে আপনার দৃষ্টিতে কি বৈশিষ্ট্য রয়েছে দিগন্ত ক্যান্সার হোমের বা দিগন্ত ক্যান্সার ফাউন্ডেশনের, দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন কি আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যদি আপনি খুব সংক্ষেপে যদি বিষয়টা বলেন। হ্যাঁ, প্রথমত সেটা হলো যে আমরা তো থাকা খাওয়ার একটা ব্যবস্থা রাখছি খুব কম মূল্যে। এর সাথে আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে আমরা হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে আসা করি। এই যে আমাদের অ্যাম্বুলেন্স দুটো থাকে এখানে, রোগীরা একদম নিশ্চিন্তে আমাদের এখানে তাদের ভর্তি হয়ে তাদের চিন্তা শেষ। প্রথম অপশন হলো এটা, তাদের আর কোনো চিন্তা করতে হয় না কোন ডাক্তার দেখাবো, কোথায় যেয়ে খাবো, কোন রিক্সায় যাব, কোন গাড়ি ভাড়া করব, এগুলো কিছুই করতে হয় না। এই যে একটা বিশেষ এই এই সুবিধাটা আমরা দিচ্ছি। আবার তাদের আর্থিক সহায়তা করতেছি বিভিন্নভাবে। যেমন কোনো রোগীর হুইল চেয়ার লাগবে, আমরা হুইল চেয়ার কিনে দিচ্ছি। কারো আহ, আহ, লাঠিতে ভর করে সেই লাঠিটা লাগবে, সেটাও আমরা কিনে দিচ্ছি। তো এই যে সুবিধাগুলো, এবং তাদেরকে বিভিন্নভাবে যেমন শীতের কম্বল দিচ্ছি, তাদেরকে খাবার বিতরণ করতেছি, এই পুষ্টিকর খাবার আমরা তাদেরকে দিই। আমাদের যে ডায়েটিশিয়ান আছে উনি প্রতিদিন আমাদের হোমে গিয়ে আমাদের এই খাবারগুলো মান নির্ধারণ করে দেন যে কোন খাবারগুলো খাইলে আমাদের সেই রোগীটা কেমো নেওয়ার পরে যার এই যে কেমো নেওয়ার যে প্রভাব, কেমোর যে নেতিবাচক প্রভাব, এটা দূর হয়ে যাবে। এগুলো আমরা সবসময় তদারকিতে আমাদের আসে। তারপরে আমাদের অনেক সময় ক্যান্সার রোগীরা যারা কেমো দেয়, আমি যেহেতু সার্ভাইভার তাই আমি একটা কথা বলতে পারি যে আমাদের এই কেমো নেওয়ার পর আমাদের অনেক কিছু সাইড এফেক্ট আছে। যেমন আমাদের বমি বমি ভাব থাকে, তারপর প্রতিটা আঙ্গুল অবশ্যের মতো থাকে, মানে এটাকে ঝিমঝিম করে আঙ্গুলগুলো, মাথা ব্যথা করে বা অনেক সময় মাথা ঘুরে। এই যে এই ইয়েগুলো, খাবার অরুচি থাকে, এই জিনিসগুলোর দিকে আমরা খেয়াল রাখি। কোন রোগীটা খেতে পারছে না, কি খেলে তার ভালো লাগবে, কি খেলে সে এই খাবারটা তার পেটে যাবে, এই যে এই বিশেষত্বগুলো আমাদের কাছে আছে। আর আমরা তাদের বিনোদনের জন্য আমরা বললাম না, বিভিন্ন সেলিব্রিটি আমরা সেলিব্রিটিকে আহ্বান করি, আসেন আপনারা আমাদের সাথে, আমরা কি কাজ করছি একটু দেখেন, আমাদের রোগীগুলো যেন তাদেরকে দেখে উৎফুল্ল হয়, এই ব্যবস্থাও আমাদের আছে। বিনোদনের ব্যবস্থা করি আর কি আমরা। জি, আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। তো একটু এ পর্যায়ে আমরা একটু ক্যান্সার রোগ আর চিকিৎসা এবং দিগন্ত তিনটাকে একত্রে একটু দেখার চেষ্টা করব। যে আমরা জানি যে শুরুতে যেমনটা আমরা আলোচনা করতেছিলাম, ক্যান্সার নো অ্যান্সার। আর যাদের ক্যান্সার হয় তাদের সবচেয়ে বেশি ভয়, এবং আশেপাশে যারা তাদের আরো ভয়। মানে ক্যান্সার রোগীকে দেখলেই মনে হচ্ছে যে বোধহয় আমার ক্যান্সার হয়ে গেল। মানে তাকে স্পর্শ করার আগেই ভাবে যে বোধহয় আমি ক্যান্সার কি আমার শরীরে আক্রমণ করলো কিনা। তো এই বিষয়ে কণা আপুর অনেক অভিজ্ঞতা রয়েছে, সেগুলো শুনবো। তার আগে আমরা একটু ডাক্তার মানে এই ক্ষেত্রে কনসালটেন্ট কি বলেন এবং স্যার কি বলেন, আমরা একটু ডাক্তার আহমেদ সাইদ স্যারের কাছে জানবো যে ক্যান্সার রোগ আসলে কিছু আছে কিনা, বা ক্যান্সার রোগ
এর সাথে আমি যদি স্পর্শ করি বা তাকে দেখলেই কি বা তার পাশে চলাফেরা করলে বা তার জিনিস আমি স্পর্শ করলেই কি আমি ক্যান্সার আক্রান্ত হব কিনা? স্যার এই বিষয়টা সম্পর্কে অনেকেরই ধারণা, ভ্রান্ত ধারণা, বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে। স্যার যদি বিষয়টা ক্লিয়ার করবেন। এটা একেবারেই একটা ভুল ধারণা। ক্যান্সার রোগ ছোঁয়াচে নয়। সহজ কথা একেবারে পরিষ্কার যে ক্যান্সার রোগ ছোঁয়াচে নয়। একজনের থেকে আরেকজনে এটা ছোঁয়ার মাধ্যমে যায় না। বংশগত একটু ধারা আছে কিন্তু সেটা কিন্তু ছোঁয়াচের কারণে না। সেটা হলো জন্মগত জিনগত ধারণা। জিনগত কারণে হতে পারে বংশের একটা ধারা যে বংশে আমার এই ক্যান্সার আছে, আমার উত্তরসূরিদের মধ্যে এরকম হওয়ার একটা সম্ভাবনা কিছু, কিছু ক্যান্সারের ক্ষেত্রে থাকে। বেশিরভাগ ক্যান্সারে সেটাও কিন্তু নাই। এটা দেখা যায় যে ক্যান্সার কি কারণে হবে সে কারণগুলো তো আসলে আমরা সঠিকভাবে এখনো পরিষ্কারভাবে জানি না। আমরা নানান কারণের কথা বলি। একটা বংশের ধারার কথা বলি, খাওয়া-দাওয়ার কথা বলি, জীবন ধারণ, জীবনযাপন প্রণালীর কথা বলি, আবহাওয়ার কথা বলি, পরিবেশের কথা বলি। বিভিন্ন কারণের মধ্যে রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি আসল কারণ আমরা এখনো ভালোভাবে জানি না। তো এবং ছোঁয়াচের ব্যাপারে যেটা হচ্ছে এগুলি হলো বিশেষ করে যে সমস্ত রোগ আ ভাইরাস বা ব্যাকটেরিয়া বা রোগ জীবাণুর মাধ্যমে হয়, সেই রোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে ছোঁয়াচে হয়। কিন্তু ক্যান্সার রোগের মধ্যে এরকম কোনো বিষয় নেই। এজন্য ছোঁয়াছুঁয়ির কোনো বিষয় না। সুতরাং যদি কোনো পরিবারে কোনো ক্যান্সার রোগী থাকে, তাকে যদি কেউ সেবা যত্ন করে, তার সঙ্গে সময় কাটায়, তার সঙ্গে খাওয়া-দাওয়া শেয়ার করে বা বিছানা শেয়ার করে, এমনকি কাপড়-চোপড় অন্যান্য জিনিস কোনো কিছুর মাধ্যমেই এটা ছড়ায় না। সুতরাং ক্যান্সার রোগী থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। ক্যান্সার রোগীদের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে খাওয়া-দাওয়া, কথা বলা, চলাফেরা সবকিছু স্বাভাবিকভাবে চলতে হবে। কারণ আপনি যারা সেবা দানকারী যারা আছেন, তাহলে তো আমরা তো ধরেন ক্যান্সার রোগীদের সঙ্গে গত ৪০ বছর ধরে মিশছি। তাতে তো আমাদের তো বিরাট সমস্যা হয়ে যেত, তাই না? কিন্তু সেটা কখনোই হয় না। কোনো দেশেই হয়নি এবং এটা বিজ্ঞানসম্মতভাবে আমরা আমাদেরকে জানতে হবে যে এরকম কোনো ব্যাপার নাই ছোঁয়াছুঁয়ির। সুতরাং জি। সবাই খোলা মনে ক্যান্সার রোগীদের কাছে যাবে, তাদের সঙ্গে কথা বলবে, তাদের সাহায্য সহযোগিতা করবে, চিকিৎসার ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। এটাই স্বাভাবিক। কোনো ভয়ের কিছু নাই। স্যার আমি এই সাথে আরেকটা প্রশ্ন আপনার কাছ থেকে নিয়ে নিব। এই ক্যান্সার রোগ মানে কতটা নিরাময়যোগ্য? এবং কতদিন লাগে বা এই সম্পর্কে একটু যদি এই প্রশ্নের উত্তরটা আমি একটু নিয়ে নিই আপনার কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ক্যান্সার রোগ কতটুকু নিরাময়যোগ্য এই কথাটার মধ্যে আসলে আ ইতিবাচক, নেতিবাচক ২ ধরনের প্রশ্ন, ২ ধরনের উত্তরই আছে। কিছু, কিছু ক্যান্সার আছে সম্পূর্ণ নিরাময়যোগ্য। একেবারে ভালো হয়ে যাওয়ার সুযোগ আছে। আবার কিছু, কিছু ক্যান্সার আছে যেগুলি ভালো পুরোপুরি না হলেও এগুলোকে থামিয়ে রাখার সুযোগ আছে। আবার কিছু, কিছু ক্যান্সার আছে এমন একটা অবস্থা হয় যে আমরা হয়তো খুব ভালো কিছুই করতে পারি না। আমাদের আয়ত্তের বাইরে থাকে। সুতরাং কোথায় কি ধরনের ক্যান্সার হচ্ছে এটার উপর নির্ভর করে যে তার ভালো থাকার সুযোগটা কতটুকু। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করার সুযোগ আছে কিছু। আমরা যেমন একটু আগে বলছিলাম যে, যে সমস্ত কারণে ক্যান্সারগুলো হওয়ার সুযোগ থাকে। যেমন বংশের যদি ধারা থাকে এটা তো আপনি প্রতিরোধ করতে পারবেন না। কারণ এই জিনের যে সমস্যা আপনার শরীরে যদি বংশগতভাবে এসে থাকে, ওটাকে আপনার প্রতিরোধ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের যে সমস্ত আ পরিবেশ, আমাদের যে সমস্ত খাওয়া-দাওয়া, আমাদের জীবনযাত্রা প্রণালী এগুলো থেকে আমাদের অভ্যাস, বদ-অভ্যাস যাই বলি না কেন, এগুলো থেকে যে সমস্ত ক্যান্সার হয় এগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। যেমন আমাদের ২ টা অভ্যাসের কথা আমরা বলি। আমাদের দেশেও আছে। একটা হলো তামাকের ব্যবহার। তামাকের বিভিন্ন ধরনের ব্যবহার আছে আমরা জানি। আরেকটা হচ্ছে আ যেটা মদ মদ্যপান। এটা আমাদের দেশে হয়তো কম আমরা মনে করি কিন্তু আছে কিন্তু। সমাজের বিভিন্ন স্তরেই আছে। তো এই ২ টা জিনিস থেকে আমরা যদি সরে আসতে পারি, তাহলে কিন্তু অনেক ক্যান্সার থেকে আমরা রেহাই পাবো। আর হচ্ছে পরিবেশ, আমাদের খাওয়া-দাওয়া, পানি ইত্যাদি এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের খাবারের মধ্যে আমরা বলি যে সাধারণত ফলমূল, শাকসবজি এগুলো খেলে ক্যান্সার থেকে প্রতিরোধ পাওয়া যায়। শরীরটা ক্যান্সার প্রতিরোধের জন্য একটু শক্তি পায়। যে মাংস-টাংস বেশি আ খেলে আমরা হয়তো মনে করি প্রোটিন এটা হয়তো বেশি ভালো। আসলে কিন্তু তা না। রেড মিট বিশেষ করে লাল মাংস যেগুলো, সাদা মাংসের চেয়ে লাল মাংসগুলো ক্ষতিকারক।
এই জন্য এগুলো খাওয়া যাবে না এমন না, কম খেতে হবে। তো আমাদেরকে বেশি নজর দিতে হবে শাকসবজি, ফলমূলের দিকে। জীবনযাত্রা প্রণালী একটা গোছানো একটা যদি কারো লাইফ থাকে, তার যেমন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। সে যদি নিয়মিত ব্যায়াম করে, নিজের শরীরটাকে ঠিক রাখে, সীমিত ওজন রাখে, বদ অভ্যাসগুলি পরিহার করে, তাহলে ক্যান্সার হওয়ার সুযোগ কমে যাবে। তারপরেও কিন্তু হতে পারে। কারণ কি কারণে হচ্ছে আমরা তো জানি না। এখন সেই হিসাবে সাধারণত বলা হয় যে 1/3 ক্যান্সার এটা নিরাময়যোগ্য। 1/3 অফ দি ক্যান্সার, বিভিন্ন ক্যান্সার মিলাই যদি 1/3 ক্যান্সার ভালো হয়ে যায়। অনেক ক্যান্সার আছে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এমনকি ব্লাড ক্যান্সারও সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সুযোগ আছে। ভালো হয়ে যাওয়ার সুযোগ আছে। ভালো হওয়ার ব্যাপারে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার রোগটাকে প্রাথমিক অবস্থায় নির্ণয় করতে হবে। আপনি ক্যান্সার রোগী যত আর্লি স্টেজে পাবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিবেন, তত ভালো হওয়ার সুযোগ তার বেশি এবং একদম ১০০% ভালো হয়ে যাওয়ার সুযোগ আছে। অনেক রোগী আছে যারা একদম ভালো হয়ে গেছে। এই যে আমাদের ক্যান্সার সার্ভাইভার ম্যাডাম আছেন, উনি নিজেই বলছিলেন যে উনি সার্ভাইভার। এরকম অনেক আছে। সো ক্যান্সার রোগ ভালো হয় না যে সেটা কিন্তু সত্য না। তাহলে 1/3 ক্যান্সার ভালো হবে। আর দ্বিতীয় আরেক তৃতীয়াংশ ক্যান্সার ভালো পুরোপুরি না হলেও রোগীকে দীর্ঘদিন ভালো রাখার সুযোগ আছে। আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি একটু নাকি? না, না স্যার, ঠিক আছে। আ ওকে স্যার। আ তারপরেও আচ্ছা বলি। সেটা হচ্ছে কি যে এই ক্যান্সারগুলো যে ২য় ১/৩ এটাকে আমরা বুঝে নিচ্ছি যে ভালো করা যাবে না, কিন্তু কষ্টমুক্ত রাখা যাবে। তার কষ্টকে থামিয়ে রাখা যাবে, তার ক্যান্সারের প্রোগ্রেসটাকে থামিয়ে দেওয়া যাবে যে আর বেশি হচ্ছে না। যেমন আপনি ধরেন শুধু ক্যান্সারের নামে আতঙ্ক করলে হবে না। যেমন একজন হার্টের রোগী, যেমন একজন ব্লাড প্রেশারের রোগী, একজন ডায়াবেটিসের রোগী, একজন অ্যাজমা রোগী বা শ্বাসকষ্টের রোগী। এই রোগগুলো কিন্তু ভালো হয় না। এই রোগগুলো কিন্তু থাকে শরীরের মধ্যে। এই রোগ নিয়ন্ত্রণ করে চলতে হয়। আজীবন তাকে হার্টের রোগী তাকে চিকিৎসা নিয়ম-কানুনের মধ্যে ওষুধপত্র দিয়ে ব্যবহার করে চলতে হবে। মানে কি রোগটা আছে কিন্তু রোগটা থেমে আছে। কষ্ট দিচ্ছে না, যখন বেশি, বেশি হচ্ছে তখন হয়তো একটু সাপোর্ট দরকার হচ্ছে। তো এইরকমভাবে যদি আমরা মনে করি যে ক্যান্সারও এরকম এই ক্যান্সারগুলো এরকম যে এগুলো শরীরের মধ্যে থেকে একদম চলে গেল না, কিন্তু এগুলোকে থামিয়ে রাখা, কষ্টমুক্ত রাখা, ভালো রাখার সুযোগ আছে। অর্থাৎ জীবনটাকে দীর্ঘায়িত করার সুযোগ আছে। একটা মানুষের জীবন এবং তার পরিবারের সঙ্গে যদি আরো ৫ টা বছর, আরো ১০ টা বছর আ সময় দিতে পারে, অনেক বড় ব্যাপার। আর সর্বশেষ 1/3 যেটা আমরা বলি যে এই 1/3 ক্যান্সার হয়তো পুরোপুরি ভালো হবে না। আমরা জানি, রোগীও জানবে ভালো হবে না। কিন্তু এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আ তাদেরকে কষ্টমুক্ত রাখার সুযোগ আছে। যেটাকে আমরা বলি প্রশমন চিকিৎসা বা palliative care। ক্যান্সারের ক্ষেত্রে এই এক ধরনের আ চিকিৎসা আছে যেটা দিয়ে তাকে কষ্টমুক্ত রাখা যায়। তার যে সমস্ত অসুবিধাগুলো আছে, রোগ আছে থাকুক, রোগ হয়তো বেড়েও যাচ্ছে আস্তে, আস্তে। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সে যেন কষ্টমুক্ত থাকে, ভালো থাকে, সেরকম করা যায়। palliative care এর যেমন একটা স্লোগান আছে যে, "লিভ ওয়েল অ্যান্ড ডাই ওয়েল"। আপনি ভালোভাবে মৃত্যুর দিকে যান, কষ্টমুক্তভাবে, পরিবারের সঙ্গে, মনটা ভালো রেখে। আপনি জানেন মৃত্যু তো হবে, সবারই হবে। মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকারও কোনো উপায় নাই, হতাশ হয়ে যাওয়ারও কোনো উপায় নেই। মরতে হবে সবাইকেই। সেই মৃত্যুটা যেন কষ্টমুক্ত হয়, সুন্দর হয়, ভালো হয়। palliative care এর উদ্দেশ্য কিন্তু সেটা। তো তাহলে আমরা এইভাবে দেখছি যে আ 1/3 ক্যান্সারকে ভালো হয়ে যাওয়ার সুযোগ আছে। আরো 1/3 কষ্টমুক্ত ভালোভাবে জীবনযাপন করে দীর্ঘায়ু দেওয়ার সুযোগ আছে। আর 1/3 ক্ষেত্রে শুধুমাত্র রোগকে আমরা আর দমন করতে পারছি না, কিন্তু তাদেরকেও একটা ভালো সময় যতদিন বেঁচে থাকে সেটা দেওয়ার সুযোগ আছে। সো সব রকমভাবেই ক্যান্সারকে কন্ট্রোল করার সুযোগ আছে কিন্তু। আরেকটা জিনিস যেটা সেটা হলো এটা হলো আমরা চিকিৎসা বিষয়ে বললাম। প্রতিরোধের ব্যাপার যেটা ১ম এই বলছিলাম। যে রোগ যাতে না হয় এজন্য কি, কি করা উচিত আমাদের, এগুলো খুব গুরুত্বপূর্ণ। রোগ যাতে না হয় প্রাথমিক প্রতিরোধ। ক্যান্সারকে প্রতিরোধ করার অনেক সুযোগ আছে। সহজ ব্যাপার হলো ধূমপান এবং মদ্যপান এগুলো থেকে দূরে থাকা। খাওয়া-দাওয়ার দিকে আমাদের শাকসবজি, ফলমূল এবং ভেজিটেবল অরিজিন যেগুলো আছে সেগুলোর দিকে বেশি নজর দেওয়া। মাংস-টাংস, মাছ এগুলো খাওয়া যাবে। তো লাল মাংসটা কম খাওয়া। আ প্রতিদিন একটু হাঁটা বা একটু ব্যায়াম করা, শরীরকে সীমিত ওজনের মধ্যে রাখা। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আশা করি এইভাবে সামনের দিনে আরো হয়তো তথ্য আসবে, আরো হয়তো সুবিধা আসবে কিছু। চিকিৎসা কিন্তু দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে। আগে একটা সময় ছিল যখন ওই যে অ্যান্সার নাই বলা হতো, এখন কিন্তু আর সেটা না। ক্যান্সার মানেই যে মৃত্যু সেটাও না। সো ক্যান্সার নাই আনসার, এ কথা সত্য নয়। সময় মতো করলে ধরা সঠিক চিকিৎসায় ক্যান্সার ভালো হয়। ধন্যবাদ। জি, স্যার আপনাকেও ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করছিলেন। আমরা ফরিদা ইয়াসমিন কণা আপনার কাছে একটু এ বিষয়ে শুনতে চাইবো যে আপনি ক্যান্সারের যুদ্ধে জয়ী হয়েছেন। অর্থাৎ আল্লাহ আপনাকে শেফা দান করেছেন। ক্যান্সার রোগ থেকে আপনি সুস্থ হয়েছেন। আপনার জীবনের কিছুটা গল্প আমরা একটু শুনতে চাইবো। সেই সাথে আপনি একটু বলবেন যে একজন ক্যান্সার রোগীকে কি বিড়ম্বনার সম্মুখীন হতে হয়? সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? ২ টা বিষয় পাশাপাশি রেখে আপনার কাছ থেকে শুনবো। আপনাকে একটু আনমিউট করে কথা বলার জন্য অনুরোধ করছি। জি। প্রথমে আমি একটা জিনিস আনতে চাই যে আমাদের দেশে প্রায় ৩০-৩৫ লক্ষ রোগীর জন্য সরকারি হাসপাতালের সংখ্যা ১৬টি সেন্টার আছে, ক্যান্সার সেন্টার। আর মোট সেন্টার সহ মোট ক্যান্সার সেন্টারের সংখ্যা ২৬টি। ৩০-৩৫ লক্ষ রোগীর জন্য, আরো বেশিও হতে পারে, এটা একটা জার্নাল থেকে জেনেছি। তো এইটা খুব অল্প। আসলে আমাদের দেশে এই চিকিৎসার সেন্টারগুলি বাড়ানো দরকার। যে সেন্টারগুলো না বাড়ালে আসলে খুবই আমাদের জন্য ভয়াবহ আকার ধারণ করতেছে, যেটা আমরা জানতে পেরেছি বিভিন্ন জার্নালে, যে ব্রেস্ট ক্যান্সারে আমরা সেকেন্ড পজিশনে আছি সারা বিশ্বে, আর জরায়ু ক্যান্সারে আমরা আছি 4th পজিশনে। এটা আমাদের জন্য একটা ভয়াবহ চিত্র। এই জিনিসটা আসলে আমাদের সবাইকে এইটা নিয়ে এগিয়ে যেতে হবে, এবং প্রতিটা বিভাগে আমরা যেটা একবার সুর তুলেছিলাম বা এখনো তুলছি, যে প্রতিটা বিভাগে একটা করে ক্যান্সার সেন্টার করার জন্য, যাতে যে রোগীগুলো আমাদের ঢাকা কেন্দ্রিক রোগী আসে, যারা সেই চিকিৎসাগুলো ওই বিভাগেই পেতে পারে। এইটা একটা বিষয়। আর আরেকটা জিনিস হলো যে আমাদের রোগী ১৭০টা সেন্টার দরকার, কিন্তু ক্যান্সার সেন্টার কমপক্ষে ১৭০টা দরকার। যে ১৭০টা নাই, কিন্তু আমাদের মাত্র ২৬টা সেন্টার আছে, যেখানে আসলে রোগীরা যখন যায় ক্যান্সার সেন্টারগুলোতে, তখন হয় ভিড় থাকে বা অ্যাপয়েন্টমেন্ট পায় না, বা অনেক রোগী দেখা যায় অ্যাপয়েন্টমেন্টের অভাবে মারাই যায়। যেমন আমাদের সাইদ ভাই বললেন যে ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, এই কথাটা সত্যি না। আসলে আসলে সত্যি হলো আমাদের চিকিৎসাটা আরো বাড়াতে হবে, চিকিৎসা সেন্টারগুলো আরো বাড়াতে হবে, যেগুলো কারণে আসলে আমরা অনেক সময় চিকিৎসা না পেয়েই মারা যাচ্ছি। আর আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমি আসলে ক্যান্সার থেকে ক্যান্সার পেরিয়ে এসেছি, আজকে প্রায় ১২ হতে চললো আমার ক্যান্সারের বয়স। তো এখানে প্রথমেই আমি আমার স্বামীকে ধন্যবাদ দিব, বা ছোট করব না, কারণ আমার স্বামী আমার সাথে এই ক্যান্সারের দৌড়ে আমার স্বামী আমার সাথে একদম মানে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং আমি আমার পরিবারে যারা ছিল, আমার ভাই বোন, আমার ননদ, আমার শাশুড়ি মা বলেন, সবাই এমন ভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, আমি কি খাচ্ছি না, কি করলে আমার ভালো লাগবে, কোনটা করলে আমার ভালো লাগবে, এই সাপোর্ট গুলো ওনারা আমাকে দিয়েছে এবং সাহস জুগেছে। সবই আমার মেয়ে, আমার ছোট মেয়ে আমাকে আমার হাত ধরে বলতো, মাত্র ৩ বছর বয়স ছিল, আমার মেয়ে আমাকে বলতো, মা তুমি ভালো হয়ে ওঠো, আমি তোমার কাছে শুবো, তোমার পাশে শুবো, তোমার হাতে ভাত খাবো। আমি আমার এই যে অনুপ্রেরণা যে আমার মেয়েকে ভাত খাওয়াতে হবে, আমাকে বাঁচতে হবে, এই যে বাঁচার একটা স্পৃহা, এটা থেকে আসলে আমি ক্যান্সার থেকে বাহির হয়ে এসেছি। কারণ আমার বন্ধু বান্ধব সবাই এমন ভাবে আমাকে সহযোগিতা করেছে যে আমি আসলে এখানে আমি বারবার বলছি, আমার স্বামী, আমার বড় ভাই, যেভাবে আমাকে, বড় ভাবি যেভাবে আমাকে মানে এই ক্ষেত্রে সহযোগিতা করেছে, যে ক্যান্সার কিছু না, এটা কোনো অসুখ না, এটা এটা হলো ডায়াবেটিস, প্রেশারের মতো একটা অসুখ। এই এই জিনিসটা আমাকে আসলে অনুপ্রেরণা জুগিয়েছে, যার জন্য। আর আমার ডক্টর সবসময় বলতো, আরে আপনি ইয়াং লেডি, ইউ আর ইয়াং লেডি,
আপনি আপনি কিসের ভয় করেন? আপনার বয়স কম, আপনার ক্যান্সার থেকে আপনি ভালো হয়ে যাবেন, এটা কোনো ব্যাপার না। যে এই যে অনুপ্রেরণাগুলো, এগুলো আসলে সাহস জুগিয়েছে, যার জন্য আজকে আমি ক্যান্সার জয় করতে পেরেছি। আর বাধা তো কিছু ছিলই, যে বাধাগুলো হলো, এগুলো বাধা বলবো না, আমি কুসংস্কার বলবো। যেমন ওই যে সোয়াসে রোগ বলে অনেকে আমার কাছে আসতো না। অনেকে বলতো যে ওনার কাছে যাওয়া যাবে না, ওনার বাসায় খাওয়া যাবে না, ওনার টয়লেট যেটা করে সেটা ব্যবহার করা যাবে না। এই যে একটা কুসংস্কার ছিল, এই কুসংস্কারগুলো থেকেও বের হয়ে আসতে পেরেছি। একটা ছোট গল্প বলি, যে আমাকে আমার ড্রাইভার নিয়ে যেত, সেই ড্রাইভার আমাকে আমার বাসায় আসতো না, 6 মাস আমার বাসায় খায়নি। আমার যে স্লাইড গুলা নিয়ে আসছিল, যে ক্যান্সার টেস্টের আমি একটু বাইরে ট্রিটমেন্ট করেছি আমি বলি, আমি স্লাইড গুলো নিয়ে গিয়েছিলাম। তো সেই স্লাইড গুলো সে তার গাড়ি থেকে নামায়নি, কারণ ভয়ে, সে জানে যে এগুলো ধরলে আমার ক্যান্সার হবে। যাই হোক, সে তার ভুল একদিন বুঝতে পেরেছে। আমার ভাইয়া একদিন তাকে বলেছে যে আমি তো সবসময় খাচ্ছি, আমি যাচ্ছি, তাহলে তোমার সমস্যা কি? তো এগুলো বাধা বিপত্তি আছে, যে ওই ক্যান্সার যে হয়েছে তার পাশে থাকা যাবে না, তার কাছে যাওয়া যাবে না। এই কুসংস্কারগুলো এখনো গ্রামে আছে। এখনো গ্রামে অনেক বাড়িতে ক্যান্সার আছে, কিন্তু বলতে চায় না, বলে না যে আমার ক্যান্সার বা আমার বাড়িতে ক্যান্সার আছে, না না ও অসুস্থ। এগুলো কিন্তু আমরা ফেস করি, কারণ আমরা বিভিন্ন সচেতনামূলক যখন কাজ করতে যাই, তখন এই জিনিসগুলো আমাদের সামনে আসে। যেমন আমরা ক্যাম্পেইন করি, গতকালও আমরা একটা ক্যাম্পেইন করেছি, যেখানে আসলে সাহস করে কেউ আসতে চায় না, যদি ধরা পড়ে যায়, আবার যদি ধরা পড়লে পরিবার বিমুখ হয়ে যায়, এই কারণে কিন্তু অনেকে আসতে চায় না। এই বাধাগুলো পেরিয়ে আমাদেরকে আসতে হবে। সর্বোপরি আমাদের আমাদের আমরা সবসময় দিগন্ত চেষ্টা করি, দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন সহ আমরা যারা আছি, তারা চেষ্টা করি যে কিভাবে ক্যান্সারটাকে আমাদের দেশ থেকে বা বিশ্ব থেকে নির্মূল করা যায়। এই নির্মূলের পিছনে আমরা কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতা আমাদের প্রয়োজন, কারণ যে যেভাবে পারেন, কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন, কেউ মানসিকভাবে, কেউ সামাজিকভাবে, কেউ পরিবেশের ইয়ে দিয়ে, কেউ গিফট করে, কেউ আমাদের সাথে খেলে ধুলে হেসে খেলে বন্ধুত্ব করে। এই সহযোগিতাটা খুব প্রয়োজন আসলে, বিশেষ করে পরিবারের সহযোগিতা, সমাজের সহযোগিতা খুবই প্রয়োজন। এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের ক্যান্সার রোগীদের পাশে এসে দাঁড়াতে হবে। জি, ধন্যবাদ ফরিদা ইয়াসমিন কণা। আপনি যেমনটা আপনার গল্প বলছিলেন, তো আমরা আপ্লুত হয়ে যাচ্ছিলাম। আমরাও আসলে, বিশেষ করে আমি আপনার কথাগুলো যখন শুনছিলাম, আমি আমাদের নিজেদেরকে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম যে সত্যিকার অর্থেই আমরা একজন অসুস্থ মানুষকে তো সবসময়ই একটু ভাবি যে সে বোঝা হয়ে যায়। কিন্তু সে যদি ক্যান্সার রোগী হয়, তাহলে বোঝাটা আরেকটু বেশি হয়ে যায় পাল্লা। যেমনটা আপনি বলছিলেন। তো আমি একটু এই বিষয়ে আমরা একটু শুনবো, আরো কিছু কথা শুনবো। তার আগে আমি একটু স্যারের কাছে জানতে চাইবো যে আমরা এই ক্যান্সার রোগের জন্য ক্যান্সার রোগের জন্য আমরা আমরা একটা কথা বলি যে আমি এর আগেও আমি ক্যান্সার নিয়ে আলোচনা অনুষ্ঠান করেছি। আজকে দিগন্তের সৌজন্যে আরেকটু বড় পরিসরে কথা বলার সুযোগ হচ্ছে। যে আমরা আ জন্মদিন পালন করি। আমরা জন্মদিন পালন করি বছরে একবার। ম্যারেজ ডে পালন করি প্রিয়জনেরকে সুখে রাখার জন্য। তার মুখে একটু হাসি ফোটানোর জন্য। কিন্তু আমি কিন্তু চেষ্টা করি না যে আমার প্রিয়তমা স্ত্রী বা আমার সন্তান বা আমি নিজে ক্যান্সারের কোনো জীবাণু বা ক্যান্সারের কোনো রোগ নিয়ে আমি বসবাস করছি কিনা। এজন্য বছরে একবার আমরা, যদি আমি এভাবে বলি যে বছরে ১ দিন প্রিয়জনদের ক্যান্সার স্ক্রিনিং। ঠিক আছে? বছরে একবার আমরা স্ক্রিনিং করতে পারি কিনা সেটা স্যারের কাছ থেকে শুনবো। যে আমরা এটা যে এই ক্যান্সারটা হওয়ার আগেই আমি সুস্থ শরীরে কি টেস্টের মাধ্যমে, আমরা জানি কয়েকটা ধরনের ক্যান্সার রয়েছে, জরায়ু ক্যান্সার বলছিলাম, ব্রেস্ট ক্যান্সার এবং আরো কিছু বিষয়ে কি টেস্ট করলে আমি বছরে একবার, যে ঠিক আছে তোমার ম্যারেজ ডে তারিখে পালন করব না। কেক ছোট করে কাটবো। এই টাকা দিয়ে তোমার স্ক্রিনিংটা করাবো। যে বার্থডে মেয়ের ছেলের বা আমার এই বুড়ো বয়সে এসে বার্থডে আমি করলাম ৪০ বছরে বা ৫০ বছর বয়সে। কিন্তু আমি স্ক্রিনিং যদি করি, কেকটা একটু ছোট হোক। হয়তো একটু বিরানি একটু বা আয়োজন রান্না-বান্না একটু কম হোক। ঠিক আছে? তা আমি স্যারের কাছ থেকে এই বিষয়টা একটু শুনতে চাইবো। যে এই, এই কাজটা আমরা কিভাবে করতে পারি যারা আমরা সুস্থ অবস্থায় আমরা যেন
নিজের শরীরে আমরা ক্যান্সারের জীবাণু আছে কিনা এবং কি স্ক্রিনিং কিভাবে আমরা নিজেদেরকে আরো সুস্থ রাখতে পারি স্যার আপনার কাছে যাচ্ছি। দুলালের প্রস্তাবনা খুবই ভালো। এটা যদি পরিবারে আমাদের মাথায় থাকে যে হ্যাঁ ঠিক আছে আমরা ওই উৎসবগুলো আ করি, ফি কমিয়ে দিয়ে আমরা বরং স্ক্রিনিং করব কিনা। আসলে স্ক্রিনিং শব্দটা ক্যান্সার স্ক্রিনিং এর ক্ষেত্রে আসছে। এটা স্ক্রিনিং শব্দের অর্থ হলো যে এটার মূল উদ্দেশ্য হলো যে আপনি শুরুতে রোগ নির্ণয় করছেন। এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধ না, প্রিভেনশন না। স্ক্রিনিং এর মূল টার্গেট হলো যে আপনি শুরুতে রোগ নির্ণয় করতে পারলে, আগেভাগে ছোট অবস্থায় রোগটাকে ধরতে পারলে আপনার সুস্থ হয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি। চিকিৎসা নিতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাওয়ার সুযোগ বেশি। আমরা জানি যে ক্যান্সারের ক্ষেত্রে বলা হয় যে রোগটা কোন পর্যায়ে আছে, কোন স্টেজে আছে। তো আপনি আর্লি স্টেজে ডিটেকশন করতে পারলে, আপনি প্রপার ট্রিটমেন্ট নিলে আপনার ভালো হয়ে যাওয়ার সুযোগ বেশি। এটা অবশ্য ক্যান্সার ভেদে বেশ কম আছে। বেশিরভাগ ক্যান্সারের জন্যই এটা প্রযোজ্য। কারণ ক্যান্সার রোগটা আমরা জানি যে এক জায়গা থেকে শুরু হয়ে এটা আস্তে, আস্তে বিস্তার লাভ করে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে চলে যায়। তো যখন সীমিত আকারে একটা জায়গায় থাকে তখন এটাকে আপনার আমরা যদি ঠিকমতো অ্যাটাক করতে পারি চিকিৎসা দিয়ে, তাহলে কিন্তু ভালো হওয়ার সুযোগ অনেক বেশি। আর যখন এটা আয়ত্তের বাইরে চলে যায় সীমা ছাড়িয়ে বিভিন্ন জায়গায় তখন কিন্তু একেবারে ভালো করার সুযোগটা কমে আসতে থাকে। সেক্ষেত্রেও যে ভালো হয় না তা না, সুযোগটা কমে আসে। এজন্য ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং শব্দটার কথা আসছে। তো স্ক্রিনিং বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের স্ক্রিনিং প্রোগ্রাম আছে। আমাদের দেশে ওরকম সরকারিভাবে বা সুসংগঠিত কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নাই। যেমন অন্যান্য উন্নত দেশের কথা বলি আমরা যে ওই সমস্ত দেশে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, স্টমাক ক্যান্সার, স্কিন ক্যান্সার এগুলোর জন্য স্ক্রিনিং প্রোগ্রাম আছে। সেট করা প্রোগ্রাম আছে যেহেতু তাদের একটা অর্গানাইজড স্বাস্থ্য ব্যবস্থা আছে। ওটার ভিতরে এটা ইনক্লুডেড। আমাদের দেশে যেমন আমরা দেখেছি যে আ কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে বাচ্চাদের। তারপরে টিকাদান কর্মসূচি আছে। আমাদের দেশেও কিন্তু অর্গানাইজড হেলথ স্ট্রাকচার একদম গ্রাউন্ড লেভেলে গ্রাম পর্যায়ে আছে। মাঠকর্মীও আছে। তাদেরকে আমরা ব্যবহার করে যদি আমরা একটা স্ট্রাকচারড স্ক্রিনিং প্রোগ্রাম করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশেও কিছুটা আ সুবিধা করার সুযোগ আছে। তো যেটা আপনি বলছিলেন যে পারিবারিকভাবে স্ক্রিনিং করা, এটা ব্যক্তিগত বিষয় হয়ে যাচ্ছে আরকি। হতে পারে যদি অনেকে আমরা করি, আর অনেকেই করি না। কারণ এটা সামর্থ্যের ব্যাপার আছে, খরচপত্রের ব্যাপারও আছে। ক্যান্সার চিকিৎসার একটা মূল বিষয় হচ্ছে খরচের ব্যাপারটা। ক্যান্সার চিকিৎসা কিন্তু ব্যয়বহুল, দীর্ঘমেয়াদী এবং কষ্টকর। তো এই জিনিসগুলো সুতরাং যদি আমরা প্রতিরোধ করতে পারি, ক্যান্সার যদি না হয় এবং আর্লি স্টেজে পাই, ভালো চিকিৎসা করে সুস্থ হয়ে যাওয়ার সুযোগ থাকে, তাহলে কিন্তু সবগুলো ক্ষেত্রেই অর্থাৎ আমার খরচ, আমার কষ্ট, আমার পারিবারিক যে সমস্ত সমস্যাগুলো হয়, এগুলো সবগুলো থেকে মুক্তি পাওয়ার সুযোগ আছে। তো স্ক্রিনিং এর মধ্যে একটা জিনিস আমি বলি, সেটা হলো যে আপনি কিন্তু নিজেই নিজের শরীরটার খোঁজ রাখতে পারেন। আমরা অনেক সময় শরীরে আমাদের যে সমস্ত কষ্টগুলো হয়, অনেক সময় গায়ে লাগাই না। কিন্তু যেকোনো কষ্ট, যেকোনো অসুবিধা যদি ২ থেকে ৩ সপ্তাহের বেশি স্থায়ী হয়, তাহলে কিন্তু পরামর্শ নেওয়া উচিত। হতে পারে যে আমার পেট ব্যথা হচ্ছে, কার না হয়, মাথা ব্যথা হচ্ছে, চোখে কম দেখছি, একটা হাত নাড়াতে অসুবিধা হচ্ছে বা একটা জায়গায় ব্যথা হচ্ছে। আমরা অনেক সময় কিন্তু গায়ে লাগাই না। কিন্তু এটা যদি সাধারণ ওষুধপত্র খেয়ে বা আমি যদি দেখি যে আমার কমছে না, ২ সপ্তাহ আমি অপেক্ষা করতে পারি। তার বেশি না। ২ সপ্তাহের বেশি যদি কোনো উপশম না হয় কোনো রোগের, এই কোনো কষ্টের, তাহলে কিন্তু ডাক্তার দেখানো উচিত, চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। কারণ এভাবে লুকানো থাকে অনেক সময় রোগ লুকিয়ে থাকে। কারণ ক্যান্সার রোগের যে সমস্ত সাইন সিম্পটম আছে অর্থাৎ রোগের যে সমস্ত লক্ষণ আছে এগুলি কিন্তু আর ১০ টা রোগের মতোই একই ধরনের। সুতরাং ওই ভিতরে, ভিতরে এটা কি ক্যান্সার না অন্য কিছু, এটা বুঝতে হলে আপনাকে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের টার্গেটটা রাখতে হবে। সেটার জন্য নিজের শরীরটা নিজে খেয়াল রাখতে হবে। শারীরিক কোনো অসুবিধা হলে সেটা সময় মতো আগেভাগেই দেখাতে হবে। যেমন আমরা বলি যে কাশির কথা, লাং ক্যান্সার একটা কমন রোগ। এখন কাশি কার না হয়? সবারই হয় আমাদের। জীবনে অনেকবার হইছে, ভালো হইছেন, আবার হইছে, ভালো হইছেন। কিন্তু কোনো কাশি মনে করেন যে ২ সপ্তাহ হয়ে গেল কাশি ভালো হচ্ছে না। তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
কারণ আমাদের সাধারণ কাশি যেগুলি, এগুলি 2, 4, 5 দিন, 7 দিন, 10 দিন চিকিৎসা করি না করি, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণে চলে আসে আমাদের। সুতরাং ওই 2 সপ্তাহের বেশি স্থায়ী হলে আপনাকে পরীক্ষা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের শরীরের বাহ্যিক যে সমস্ত জায়গা আছে, এই ধরেন আমার চেহারা, আমার গলা, আমার মুখের ভিতরটা, আমার শরীরের অন্যান্য যে অঙ্গ-প্রত্যঙ্গ আছে যেগুলি আমার হাতের আয়ত্তে আছে, চোখের আয়ত্তে আছে, আমি দেখতে পারি। এইগুলো মাসে অন্তত ১ দিন যদি আমরা নিজের শরীরটা নিজে খেয়াল করি যে হ্যাঁ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা আরো এটা বলি যে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি এখন আমরা দেখি। কেউ যদি প্রতি মাসে নিজের শরীরটা নিজে ভালো করে দেখে, তাহলে যেকোনো সমস্যা বা অসামঞ্জস্য তো চোখে পড়বে। কারণ এগুলো তো বাহ্যিক আমাদের অর্গান। তো সুতরাং এই জিনিসটা নিজের শরীর নিজের খেয়াল করা, মাসে ১ বার করে মুখের ভিতরটা দেখা, শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গগুলো দেখা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্টগুলো নিজে পরীক্ষা করা। তো এইটা করলে কিন্তু অনেক ক্ষেত্রে নিজেই আপনি স্ক্রিনিং করলেন। আর যেটা প্রাতিষ্ঠানিক স্ক্রিনিং আরেকটা আছে যেটা ফিল্ড লেভেলে মাঠ পর্যায়ের কর্মীরা করে দিতে পারে। তাদের কিছু, কিছু জিনিস যদি আমরা শিখিয়ে দেই, যেমন জরায়ু মুখের ক্যান্সার একটা আ মহিলাদের একটা আমাদের দেশে ২ নম্বর ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার ১ নাম্বার, ২ নাম্বার হলো জরায়ু মুখের ক্যান্সার। এখন জরায়ু মুখটা তো ভিতরে। এটা তো আ একটু দেখতে হয়। তো এগুলি দেখার ব্যাপারটা কিন্তু খুব কঠিন না। এগুলি আমরা মাঠ কর্মীদেরকে শিখাতে পারি। এটার জন্য একেবারে ডাক্তার লাগবে তা না। কিছু পরীক্ষা আছে যেমন ভায়া টেস্ট আছে একটা। এগুলোর জন্য ডাক্তার দরকার হয় না। তো যদি ওই পাটকর্মীরা এগুলো শিখে নেয় এবং আ তারা যখন ফিল্ড লেভেলে কাজে যায়, গ্রাম পর্যায়েও কাজে যায় বা স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র বা আরো ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কাজ করে, ওই সমস্ত জায়গায় যদি আমরা এই সাধারণ পরীক্ষাগুলি তাদের মাধ্যমে করায় নিতে পারি, তাহলেও কিন্তু আর্লি স্টেজে রোগ নির্ণয় সম্ভব এবং আর্লি স্টেজে রোগ নির্ণয় মানে কিওর হয়ে যাওয়ার সুযোগ আছে। ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার ২ টাই কিন্তু একদম ভালো হয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু শর্ত একটাই, আপনাকে আর্লি স্টেজে পেতে হবে এবং প্রয়োজনীয় ট্রিটমেন্টটা নিতে হবে। এখন আমি স্ক্রিনিং করলাম, মনে করেন এই মাঠকর্মীদের শিখাইলাম, সারা দেশে একটা অর্গানাইজ স্ক্রিনিং প্রোগ্রাম করলাম। এখন যত রোগী ডিটেকশন হলো, ওই রোগীদেরকে আমি যদি চিকিৎসা না দিতে পারি, তাহলে কিন্তু লাভ হলো কি? আমি এখন ৫ টার জায়গায় ৫০০ রোগী বের করে ফেললাম স্ক্রিনিং করে। কিন্তু ওই ৫০০ রোগীর চিকিৎসার সুযোগ কিন্তু আমার দেশে নাই। যেটা একটু আগে আপা বলতেছিলেন যে আমাদের দেশে চিকিৎসার যতগুলো কেন্দ্র দরকার, যত লোক দরকার, যত জনবল দরকার, ট্রেনিং চিকিৎসা দরকার, আধুনিকায়ন দরকার। ক্যান্সার চিকিৎসা তো বসে নাই। নিত্য নৈমিত্তিক এটা আধুনিকায়ন হচ্ছে। এই ফেসিলিটিগুলো যদি আমরা না দেই, তাহলে স্ক্রিনিং করে বেশি, বেশি আর্লি স্টেজ রোগ নির্ণয় করলে লাভ নাই কিন্তু। চিকিৎসা দিয়ে ভালো করতে পারলে তাহলে। সুতরাং এই ২ টা জিনিস কিন্তু একসঙ্গে লাগে না। আপনি স্ক্রিনিং করবেন, আর্লি ডিটেকশন করবেন এবং চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করার সুযোগ পাবেন। এইটা হলে স্ক্রিনিং হেল্পফুল। আদারওয়াইজ স্ক্রিনিং তো কাজে দিবে না। তো আমাদের দেশে এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমাদের দেশে ক্যান্সারের চিকিৎসা আসলেই সীমিত। এই চিকিৎসা করতে অনেক মানুষ বাইরে যায়, দেশের বাইরে যায়, পার্শ্ববর্তী দেশে যায়, আশেপাশের দেশগুলোতে যায় এবং এই করে, করে বিরাট অঙ্কের একটা টাকা কিন্তু আ খরচ হয়। অনেকের সামর্থ্য নাই তাও তারা যায়। কারণ তখন তো ওই যে আতঙ্ক, এই মনের মধ্যে ভয়। কিন্তু বিদেশে ক্যান্সার চিকিৎসা করতে যাওয়ার একটা বড় সমস্যা হচ্ছে যে এটা তো দীর্ঘস্থায়ী চিকিৎসা। ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস লাগতে পারে। বারবার যাওয়া আসা করতে হতে পারে। তো এটা তো সম্ভব হয় না অনেক সময়। অনেকে যায় যে কিছুটা চিকিৎসা করে ফিরে আসে। ইনকমপ্লিট থাকে, ইরেগুলার থাকে। তো আমি বলব যে সবাই আ দেশে অনেক ক্যান্সারের চিকিৎসাই আছে। আমি তো মনে করি প্রায় ৮০-৯০ ভাগ ক্যান্সারের চিকিৎসা দেশে সম্ভব। কিছু, কিছু জিনিস আছে যেগুলো আ আমাদের দেশে আমরা এখনো তৈরি করতে পারি নাই। তো সেগুলোর জন্য যদি কেউ যায় সেটার একটা যুক্তি থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি অযৌক্তিক কারণেই মানুষ দেশের বাইরে যায় এবং বিরাট অঙ্কের একটা টাকা খরচ হয়। একটা বড় বিষয় হলো যে আমরা যে যত ক্যান্সার রোগী আছে এত চিকিৎসক এবং চিকিৎসা কেন্দ্র এবং চিকিৎসার সুযোগ সুবিধা সেই তুলনায় সীমিত। আমি একটা নিজস্ব অভিজ্ঞতার কথা বলি যে আমি ২ সপ্তাহ আগে ক্যান্সার হসপিটাল, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও গবেষণা হাসপাতাল, এখানে আমি ধরেন ৩০ বছর আগে কাজ করতাম। আমি ২ সপ্তাহ আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমি
আমি গিয়ে দেখলাম যে সেখানে মানে যে কোনো একটা বাজারের চেয়েও বেশি লোক ভিড় করে আছে। গিজ করছে মানুষ। দাঁড়ানোর জায়গা নাই, শোয়ার জায়গা নাই। মানুষজন এখানে সেখানে শুয়ে আছে। একটা স্টেশন, রেল স্টেশনের চেয়েও বেশি এটা কঠিন। আমি মনে করি যে আপনারা যদি কেউ একদিন যান, দেখবেন যে কি অবস্থা সেখানে। তো এইটা যদি অবস্থা হয়, তো তাহলে আমরা কিভাবে চিকিৎসা দিব মানুষকে? তো আমি আমাদের দেশের যারা নীতি নির্ধারক তাদের কাছে অনুরোধ রাখবো যে এই যে প্রতি বছর বিলিয়নস অফ ডলারের খরচ আমাদের দেশের লোকেরা করে বিদেশে যে চিকিৎসা, এর একটা অংশ যদি গভর্নমেন্ট ব্যয় করে, ধরেন গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিতে পারে। গভর্নমেন্ট বলতে আমি নীতি নির্ধারক যারা দেশের, তারা তারা যদি একটা প্রজেক্ট তৈরি করে যে না আগামী 10 থেকে 15 বছর আমি এত টাকা ব্যয় করব, আমি ম্যান পাওয়ার তৈরি করবো, সেন্টার তৈরি করবো, চিকিৎসা ব্যবস্থাগুলো আধুনিকায়ন করবো, যাতে আমার দেশের লোককে বাইরে যেতে না হয়। যে টাকাটা প্রতি বছর খরচ হয় এর অর্ধেক বা এমন আমি তো মনে করি 4 ভাগের 1 ভাগ টাকা খরচ করলেও আগামী 10 থেকে 15 বছরের মধ্যে দেশে ক্যান্সার চিকিৎসা আপ টু উন্নত দেশের লেভেলে নিয়ে যাওয়া সম্ভব, এবং তাতে করে গভর্নমেন্টের কিন্তু সুবিধাই হবে, বাংলাদেশের সুবিধাই হবে, আর্থিকভাবেও সুবিধা হবে। যারা অর্থনীতিবিদ আছেন, যারা নীতি নির্ধারক আছেন, হিসাব করে দেখতে পারেন যে আমরা যদি এতটুকু টাকা ইনভেস্ট করে আমরা এই সুবিধাটা দিতে পারি অর্জনে, তো তাড়াতাড়ি হবে না, সময় লাগবে। 10 বছর হোক, 15 বছর মেয়াদি একটা পরিকল্পনা করলে অবশ্যই দেশে সব ধরনের সুযোগ সুবিধা তৈরি করে ফেলা সম্ভব, এবং সেই ক্ষেত্রে এই যে এত টাকা, এত কষ্ট, যাওয়া আসা, বাইরে যাওয়া, এটার একটা যে সমস্ত ইম্প্যাক্ট আছে, একটা পরিবার হয়তো সবকিছু বিক্রি করে দেশে বিদেশে যায় চিকিৎসা করতে চায়। আলটিমেটলি হয়তো ভালো কিছু না হলে পরিবারটার একটা কি অবস্থা হয়। তো এই সমস্ত জিনিস চিন্তা করে যদি আমরা পরিকল্পনা নিই, আমাদের ক্যান্সার চিকিৎসার মানকে বাড়াতে পারি, পরিধি বাড়াতে পারি, সব দিকে সাহায্য করতে পারি, তাহলে স্ক্রিনিং প্রোগ্রামগুলো, আর্লি ডিটেকশন প্রোগ্রামগুলো ফলপ্রসূ হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। অসংখ্য জন আমাদের এই অনুষ্ঠান দেখছেন। তারা আমাদের বিভিন্ন শুভেচ্ছাও জানিয়েছেন। আ মনিরা হুসাইন লিখছেন, "কণা আন্টি আপনাকে এত সুন্দর একটা প্রোগ্রামে দেখে অনেক ভালো লাগছে।" মনির হোসাইন বলছেন। আ আমরা একটু শুভেচ্ছা সরোয়ার চৌধুরী বলছেন, "People need to know about all this information. Very informative and helpful comment." এবং আরো অনেক শুভকামনা অনেকেই জানিয়েছেন। তাদেরকেও আমরা জাস্ট একটু আ আমরা গুড ইনফরমেশন। আরেকজন বলছেন সায়েম মামুন বলছেন, "ভেরি গুড প্রোগ্রাম।" সবাইকে শুভকামনা জানাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং এই অনুষ্ঠান দেখলেন এবং শেয়ার করবেন এই লাইভটা। তাহলে মানুষ আরো উপকৃত হবে। আমি একটু একদম শেষের দিকে শেষ করতে চাই। অনাপুর কাছে একটু জানতে চাইবো। স্যার তখন বলছিলেন বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা এবং খরচ এগুলো নিয়ে। আপনি ক্যান্সারের সাথে যুদ্ধ করেছেন। আপনার দৃষ্টিতে বাংলাদেশে যে আয়োজন রয়েছে একজন ক্যান্সার রোগীর জন্য, মানে কতটুকু সরকারি এবং পর্যায়ে কতটুকু আয়োজন রয়েছে? আপনার মূল্যায়নটা জানতে চাইবো। যে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে আপনি বলেছেন। কিন্তু খরচের বিষয়টা, এটা কি সাধ্যের মধ্যে কিনা? আর এ দিয়ে হেলথ ট্যুরিজম অর্থাৎ বাহিরে যাওয়ার প্রবণতাটা কতটা রোধ করা সম্ভব হবে? মানে এই বাহিরে যেন না যেতে হয়, একজন মানুষ যেন নিজের টেস্ট পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা যেন করতে পারে। কি আয়োজন রয়েছে বাংলাদেশে? আপনি একটু আমাদেরকে খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই। জি, আপনাকে একটু আনমিউট হতে হবে। জি, কোন আপু, আপনাকে একটু আনমিউট হতে হবে। আপনাকে শুনতে পাচ্ছি না আপু। কোন আপু আপনার মাইকটা অফ। সচেতন হতে হবে সবাইকে। আমরা আসলে সচেতন নই। আর খরচটা আসলে ব্যয়ভারটা অনেক বেশি। যেটা আসলে আমাদের পক্ষে আমাদের যে আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এইটা তো আমাদের সরকারকে একটু নজর দিতে হবে। যদিও সরকারি সমাজসেবা মন্ত্রণালয় থেকে একটা অনুদানের ব্যবস্থা আছে। ৫০,০০০ টাকা এককালীন একটা অনুমোদন দেন ক্যান্সার রোগীদের জন্য। তো এটা খুব ক্ষীণ। মানে ৫০,০০০ টাকা আসলে ক্যান্সার রোগীর ট্রিটমেন্ট হয় না। তারপরে সরকার যে একটা বরাদ্দ দিয়েছেন এজন্য সরকারকে ধন্যবাদ।
আর আমাদের যে ক্যান্সার সেন্টারগুলো আসলে বাড়াতে হবে। যে ডাক্তার ভাই বললেন যে আমরা রোগী দাঁড়ানোর জায়গা থাকে না। এই যে দাঁড়ানোর জায়গা থাকে না, এই পরিবেশ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এর জন্য আমাদের ক্যান্সার সেন্টারগুলো আসলে বৃদ্ধি করতে হবে। আর সর্বোপরি বিদেশে যাওয়ার প্রবণতার একটা ছোট গল্প বলি। আমাকে ডক্টর পেট স্ক্যান করিয়েছিলেন বাংলাদেশে। তো আমি বলেছিলাম যে আমি তো 2 দিন পরে বাইরে যাব, তো আমি সেখানেই করব। তো ডক্টর আমাকে মোটিভেট করেছিলেন যে আমাদের দেশে ভালো পেট স্ক্যান হয়, তো আপনি এখানেই করেন, ওরা তো আমাদের প্লেট অ্যাকসেপ্ট করে। তো এখন যখন আমরা গেলাম ওখানে, তখন ডক্টর আমার প্লেট দেখে একবার, একবার আমার রিপোর্ট দেখে, দেখে বলে কি, তো আমার হাজবেন্ড সাথে ছিলেন, বললেন ডক্টর এনিথিং রং? বলে হ্যাঁ, কি রং বলবো, হেসে ফেলছে ডাক্তার। যাই হোক, বাংলা করলে যেটা আসে সেটা হলো যে আমি যদি প্লেট দেখে রোগীর ট্রিটমেন্ট করি, তাহলে রোগীর কিছু হয়নি, মানে কোনো ইনফেকশন নাই। যদি রিপোর্ট দেখি, তাহলে ওনার 3 জায়গায় ক্যান্সার ডিটেক্ট করেছে। এই অবস্থা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। এরপরে আমি বাংলাদেশে যখন আমার ডক্টরের সাথে আমি কনসাল্ট করলাম, ডক্টর বলল যে যে কথাটা বলেছে এটা আমি আসলে আসলে বলতে চাইনি, কিন্তু আজকে বলছি। ডক্টর বলল যে গাধা দিয়ে হাল চাষ হয় না। এই যে একটা কথা, এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাহলে আমরা যারা বিদেশে যাওয়ার ট্রিটমেন্টের জন্য যাই, তারা যেন আর বিদেশের জন্য এত উদ্গ্রীব না হই। আমাদের মনে যেন না হয় যে আমরা বিদেশে গেলেই আমরা বেঁচে যাব। এই মনে হওয়াটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এ কারণে আমরা আমরা তো চেষ্টাই করছি। আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে, আমাদের জনগণকে এগিয়ে আসতে হবে, এবং সর্বোপরি সকলকে সচেতন হতে হবে। আবার আমি আরেকটা কথা বিশেষ করবো, দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা শূন্যে আনার চেষ্টা করছে, যাতে মানুষের এই সম্মিলিত শক্তি আর মেধার মাধ্যমে সৃষ্টিকর্তার কৃপায় আমরা সমাজ সেবার ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করতে চাই। আমরা চাই যে বিশ্ব জানুক যে বাংলাদেশে ক্যান্সার রোগের চিকিৎসা হয় এবং বাংলাদেশ থেকে ক্যান্সার রোগ নির্মূল হয়। এই ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর সংখ্যা খুব কম। আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনে আসুন, দেখুন আমরা কি কাজ করি। দেখে শুনে বুঝে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা বলছি না যে আসলে না দেখে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যেন এই ক্যান্সার রোগীদের মুখে হাসি ফুটাতে পারি। এইটুকুই আমার চাওয়া, আমাদের দিগন্ত ফাউন্ডেশনের চাওয়া, ক্যান্সার ফাউন্ডেশনের চাওয়া। তো আমরা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং যারা আজকে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ডাক্তার ভাইকে ধন্যবাদ, বিশেষ করে দুলাল এত সুন্দর একটা আয়োজন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এইরকম আয়োজন হওয়া উচিত। আলোচনাগুলো হলে জনগণ জানতে পারে, মানুষ বুঝতে পারে যে আসলে কেউ কেউ চেষ্টা করছে, শুধু যে আমরা একাই চেষ্টা করছি তা না, আরো অনেক ক্যান্সার সংগঠন আছে তারা আমাদের পাশাপাশি চেষ্টা করছে। কারণ ক্যান্সার সেন্টার তো 16টা, তার মধ্যে আর মোট 26টার মধ্যে 10টা ক্যান্সার সেন্টার তো কাজ করছে, কিছুটা হলেও কাজ করছে। আর আমরা সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে এই ক্যান্সারকে নির্মূল করা যায়, সবার মুখে হাসি ফোটানো যায়, পরিবারে শান্তি আসে। এই এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ আপনাদেরকে। জি, আমরাও শেষ করব। স্যারের কাছে শেষবার একটু আসবো যে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন আর যারা আজকে লাইভ দেখছেন আপনারাও দেখতে পাচ্ছেন যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হটলাইন নাম্বার দেওয়া আছে মগবাজারে অবস্থিত এই ক্যান্সার রোগীদের যারা অসহায়। মানে ঢাকা শহরে যারা অনেকেই, ঢাকা শহরে যদি কথা বলি যে অনেকেই আমরা দেখা যায় যে নিজের আমাদের সাধ্যের কারণেই একজন বাড়তি মানুষকে হয়তো রাখতে আমাদের হিমশিম, বাড়তি একজন আত্মীয়-স্বজনকে আমরা রাখতে পারি না। একজন গেস্ট আসলে আমাদের টেনশন। মানে ৩ দিনের বেশি থাকতে চাইলে আমাদের টেনশন করতে হয়। এ সাধারণ কোনো নেই। কিন্তু রোগী হলে তো আমরা জানি যে আরো কষ্ট বেড়ে যায়। আর সে যদি ক্যান্সারের রোগী হয়, তার একটা আলাদাভাবে থাকতে হয়, আলাদা খাবার-দাবারের বিষয় থাকে, আলাদা নিয়ম মেনে চলা বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে ঢাকা শহরে মাত্র ৳৩০০ র মাধ্যমে আপনি ২৪ ঘন্টা থাকতে পারছেন এবং তাদেরই গাড়িতে আপনি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন।
এই যে সুযোগ সুবিধা, এই বিষয়টা দেশবাসীর কি বলে শেষ করবেন? প্রফেসর সাইদ স্যার, আপনার কাছে একটু আসতে চাইবো। দেশবাসীর উদ্দেশ্যে আপনি আমাদের এই আয়োজন আরেকটা কথা আমি বলি, দুঃখিত, বলেন। আরেকটা কথা বলি। আমাদের ঠিকানাটা আমি আসলে আমার দর্শকদের জানাতে চাই। দিগন্ত হ্যাঁ, হ্যাঁ। মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন, 18 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। এটা মগবাজার রেলগেটের আগে। আপনারা ইনসাফ বা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের 4 নম্বর ভবনের দোতলায় আমাদের অফিস। আপনারা আসেন, ভিজিট করেন, আমাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ। সরি ফর ইন্টারাপশন। আমরা জি স্যারের কাছে আমি যেমনটা বলছিলাম, স্যার একটু আপনি যদি একটু যুক্ত করতেন এই বিষয়ে, এই কথা বলে আপনার কাছ থেকে আমরা আজকে বিদায় নিব স্যার, এই ছোট্ট আয়োজন সম্পর্কে। জি, এটা তো এতক্ষণ যা বলা হয়েছে, দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন কি কাজ করে, কি সাহায্য সহযোগিতা সেখানে অ্যাভেলেবল, এটা তো আপনারা বললেনই, বারবার বলা হয়েছে। তো এটা থেকে নতুন করে বলার কিছু নাই। এটা যে কত বড় সহযোগিতা, সেটা যারা ওখানে গেছেন, যারা ওখানে থেকেছেন, তারাই বলতে পারবেন। এবং জিনিসটা হলো যে এটা তো আপনারা খুব সীমিত আকারে দিতে পারছেন। হ্যাঁ, কয়টা রোগীকে আপনারা সাহায্য সহযোগিতা দিচ্ছেন? বেশিরভাগ রোগীরা নিজেদের ব্যবস্থাপনায় থাকে এবং আমাদের দেশে আমি বলব যে আ আমাদের যে পারিবারিক কাঠামো, আমাদের যে সামাজিক কাঠামো, এটা কিন্তু অন্যান্য অনেক দেশের চেয়ে আমি মনে করি ভালো। এর মধ্যে খারাপ বা মন্দ যে নাই তা না, আছে। কিন্তু এখনো মানুষ কিন্তু এক পরিবার আরেক পরিবার, আত্মীয়স্বজন যারা আসে চিকিৎসার জন্য, অনেকেই আত্মীয়স্বজনের বাসায় থেকে চিকিৎসা নেয় এবং তারা কিন্তু যথেষ্ট সাহায্য সহযোগিতা পায় বিভিন্নভাবে। এটা আমাদের পারিবারিক কাঠামোর মধ্যে আছে বলেই আমরা পাই। কিন্তু এটার মধ্যে যে ওই অসুবিধা যে হয় না তা না। অনেকে অসুবিধার স্বীকার করেও করে। কারণ এটা তো দীর্ঘমেয়াদী ব্যাপার। কয়েক মাস লাগবে, বারে আসা যাওয়া লাগবে। সুতরাং একটা পরিবারের উপর আরেকটা ফ্যামিলির উপরে কতটা শারীরিক, মানসিক অন্যান্য চাপ তৈরি হয়, এগুলো তো আমরা বুঝি। সেজন্য এই ধরনের প্রতিষ্ঠান খুবই দরকার এবং এই প্রতিষ্ঠানের পরিধি বাড়ানো দরকার। এ ধরনের আরো অনেকগুলো প্রতিষ্ঠান দরকার। যাতে করে এই পারিবারিক চাপগুলো, সামাজিক চাপগুলো, ভুল বোঝাবুঝিগুলো এভয়েড করা যেতে পারে। এর থেকে দূরে সরে যায়। ক্যান্সার রোগীরা আরো নিশ্চিন্ত মনে, আরেকটু খোলা মনে, মন ভালো রেখে আসা যাওয়া করে থাকা খাওয়ার ব্যবস্থা যদি থাকে তার চিকিৎসার জন্য, কত বড় সহযোগিতা যেটা, এটা বলে বোঝানোর কিছু নাই। আপনারা যারা ভুক্তভোগী বা যারা শুনছেন, সবাই আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের সহযোগিতার কতটা দরকার। তো সবাই আপনারা এই বিষয়গুলো চিন্তা করবেন এবং সহযোগিতা করবেন। এ ধরনের প্রতিষ্ঠান নিজেরাও তৈরি করেন, সাহায্য সহযোগিতা করেন মানুষকে। কারণ একটা মানুষকে বিশেষ করে ক্যান্সার আক্রান্ত রোগীকে আপনি সাহায্য করলে আপনার নিজের মনটাও ভালো হয়ে যাবে। অনেক ভালো লাগবে। আশা করি এই বিষয়টা নিজেরাও দেখবেন। তো আ দিগন্ত মেমোরিয়াল থেকে এ ধরনের একটা অনুষ্ঠান করা এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শকরা যারা দেখেছেন সবাই শুভেচ্ছা নেবেন, সবাই ভালো থাকবেন। আশা করি সামনে আরো কথা হবে বা যোগাযোগ হবে। ধন্যবাদ। জি, কনাপু, আমরা শেষ করছি। আপনার কাছে আর কোনো কিছু যোগ করার আছে কিনা? আমরা শেষ করতে যাচ্ছি। জি, মিউট করতে হবে, মিউট। আনমিউট করতে হবে। জি, কনাপু, আপনি আসতে আনমিউট হবে করতে হবে। এই ক্যান্সার প্রতিরোধে। আগামী আগামী 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই দিবসকে সামনে রেখে আমাদের কিছু প্রোগ্রাম আছে, রেলি, আলোচনা সভা। আপনারা সবাই আসেন, আমরা জানিয়ে দিব ফেসবুক, ইউটিউবে জানিয়ে দিব মানে কি প্রোগ্রাম আমাদের। আপনারা আসেন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, আমাদের পাশে দাঁড়ান। আমরা আসলে বড়ই অসহায়। আমরা যারা ক্যান্সার সার্ভাইভার আছি, যারা ক্যান্সার রোগী, তারা আসলে বড়ই অসহায়। আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। আপনারা আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে যারা আজকের অনুষ্ঠান দেখলেন। বিশেষ করে আমি ধন্যবাদ দিব আমার ২ অতিথিকে, যাদেরকে আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছি,
তাদের কষ্ট দিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও। আর আমি আগেই বলেছি যে এই ধরনের মানুষদের নিয়ে এই ধরনের বিশেষায়িত অনুষ্ঠান আমার ১ম। যদিও আমি টেলিভিশনের আ অভিজ্ঞতা অন্য বিষয় ছিল। কিন্তু সরাসরি মানুষের রোগ নিয়ে এভাবে বিশেষ করে দিগন্ত ক্যান্সারের প্ল্যাটফর্মে আজকে ১ম অনুষ্ঠান আমাকে উপস্থাপনের জন্য বা আয়োজনের জন্য দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন যারা পরিচালনা পর্ষদ রয়েছে তারা সুযোগ করে দিয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা দেশের যারা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করছেন, তাদেরকে বলব যে আপনারা আসুন না, ছোট্ট একটা শেয়ার করে দেই। ছোট্ট একটা শেয়ারের মাধ্যমে দেখা যাবে যে এইটা যারা এই আলোচনাটা শুনবে তারা উপকৃত হবে। একজন ক্যান্সার রোগী হয়তো এই লাইফটাই খুঁজছে, এই ঠিকানাটাই খুঁজছে। এই মগবাজারের এই যে আমাদের যে ঠিকানাটা দেওয়া হয়েছে, এই ঠিকানাটা হয়তো তারা খুঁজছে। কিন্তু হয়তো তারা আপনার মাধ্যমে তারা পেতে পারে। আসুন আমরা আপনার মাধ্যমে এই লাইভটা যদি শেয়ার করে দেন বা আমাদের আলোচনাটা যদি তারা শুনতে পারে। আর দিগন্ত ক্যান্সার ফাউন্ডেশনের যে ঠিকানা রয়েছে, যে ফোন নাম্বার রয়েছে, আশা করি আপনারা শেয়ার করবেন এবং পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে আমরা এই ২ জন অতিথিকে আবার হয়তো পাবো। আর এই ধারাবাহিকতাটা আমরা অব্যাহত থাকবো। মাসে একবার হলেও আমরা চেষ্টা করব এই ক্যান্সারের মানুষকে সচেতন করার জন্য। কারণ যদি আমি জানি আমি সুস্থ থাকবো, আমার পরিবার সুস্থ থাকবে, আমরা সচেতন থাকবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আমার অতিথি সহ দর্শকদের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।